শিশু রামিসা হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিলেন মূল অভিযুক্ত সোহেল রানা। প্রথমে তিনি নিজেকে নির্দোষ এবং পরে দোষ স্বীকার করে ক্ষমা চান। ডলার নামে আরেকজনকে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার দাবিও করেন সোহেল। এ সময় তার স্ত্রী স্বপ্নাকে নিরাপরাধ দাবি করেন তিনি। আত্মপক্ষ সমর্থনে স্বপ্ন জানান তিনি কোনো অপরাধ করেননি। পরে মামলা যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামীকাল দিন ঠিক করে আদালত। বাকিটা জানাচ্ছেন মাইনুল মারুফ। পুলিশের কড়া পাহারায় বুধবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকিনের আদালতে তোলা হয় রামিসা হত্যা মামলার আসামি সোহেল ও তার স্ত্রীকে। এদিন ছিল তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ। সকাল 11টার পর শুরু হয় শুনানি। এ সময় আসামিদের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে সাক্ষীদের বক্তব্য ও অভিযোগগুলো পড়ে শোনান বিচারক। পরে সেই অভিযোগ এবং সাক্ষীদের বক্তব্য প্রসঙ্গে আসামিদের বক্তব্য জানতে চায় ট্রাইব্যুনাল। এ সময় দ্বিমুখী বক্তব্য দেন ধর্ষণ ও হত্যায় মূল অভিযুক্ত সোহেল। শুরুতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন, পরে আবার বলেন তিনি একাই দোষী নন, তার সাথে ছিল ডলার নামে আরও একজন। এ সময় আদালতে নিজের দোষের জন্য ক্ষমা চান সোহেল আর নিজের স্ত্রীকে দাবি করেন নির্দোষ। এরপর তার স্ত্রী স্বপ্নার বক্তব্য জানতে চায় ট্রাইব্যুনাল। এ সময় বিচারক বলেন নৃশংস ঘটনায় সহায়তাকারী হিসেবে সোহেল যে সাজা পাবে একই সাজা হবে তারও। পরে স্বপ্না দাবি করেন তিনি কোনো অপরাধ করেননি। আমাদের আইনে একটা ব্যাখ্যা আছে যে একই আইনের মধ্যে দুটো ধারা যদি হয় মানে কন্ট্রাডিক্ট করে, তখন শেষের ধারাটা প্রায়োরিটি পায়। তাহলে এখানে যে দুই ধরনের বক্তব্য দিয়েছে, প্রথমে নির্দোষ পরে দোষী, এই দুই বক্তব্যের মধ্যে আইন অনুসারে পরের বক্তব্যটি প্রাধান্য পায় এবং পরের বক্তব্যটি অ্যাকসেপ্টেবল বেশি হয়। শুনানি শেষে মামলা যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ঠিক করে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এই মামলাটি একটি দৃষ্টান্তমূলক মামলা হিসাবে থাকবে এবং আগামী দিন যেন এই দেশে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, কেউ যেন সাহস না পায়। এই মামলার মাধ্যমে একটি বার্তা দেশবাসীর কাছে, সবার কাছে এটা যাবে। আসামি বলেছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। তার পক্ষে কোনো ছাপাই সাক্ষী নাই, বিদেশে আজকে ছাপাই সাক্ষী দিবে না। এর আগে মঙ্গলবার রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় একদিনে 16 জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচার বিভাগের নজির স্থাপন করে আদালত। এই মামলাটি হতে পারে দেশের বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম মামলার রায়। মাইনুল মারুফ, 71, ঢাকা। সহকর্মী মাইনুল মারুফের প্রতিবেদনটা আমরা দেখছিলাম এবং মাইনুল মারুফের সঙ্গে এখন সরাসরি কথা বলতে চাই, কারণ বাজার নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মাইনুল মারুফ, আপনার প্রতিবেদনটা আমরা দেখলাম এবং অনেকগুলো প্রশ্ন আসলে ধাপে ধাপে আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই। প্রথমত আমরা সোহেল এবং তার স্ত্রী স্বপ্না অভিযুক্ত হিসেবে দুজনের কথা জেনেছিলাম, নানামুখী তথ্য তাদের সম্বন্ধে পেয়েছিলাম, কিন্তু বিচার কাজের শেষের দিকে এসে ডলার নামে আরেকটি চরিত্রের কথা আমরা জানতে পারলাম। ডলার আসলে কে, তার সম্বন্ধে কোনো তথ্য জানা গেল কিনা? কিলিং মিশনে তার ভূমিকা কি ছিল? সোহেল আসলে কি বলেছে তার সম্বন্ধে একটু জানাবেন। এবং যুক্তিতর্ক উপস্থাপন হবে আগামীকাল, এরপর রায় ঘোষণা হতে এবং রায় কার্যকর হওয়ার পথটা একটু বলবেন, আসলে কেমন সময় লাগতে পারে? আসলে শুরুতে আপনি যে প্রশ্নটা করেছেন ডলার, তার সম্পর্কে আগে বলি যে সোহেল যে বিষয়টি বলেছে, ঘটনার মূল অভিযুক্ত, সে বলতে চাচ্ছে যে তার সাথে তার বন্ধু ডলার ছিল এই ঘটনায়। অর্থাৎ সোহেল একা অভিযুক্ত নয়, ডলারও সমানভাবে দোষী এবং সে কিন্তু কোর্টেও এটি বলেছে যে এই দোষ আমি স্বীকার করছি, আমার সাথে সাথে এই দোষে আরও একজন দোষী রয়েছেন ডলার, তাকেও সাজার আওতায় আনার জন্য তিনি বলেন। তখন প্রশ্ন উঠেছিল যে ডলার কোথায় ছিল, ডলারকে তো কেউ দেখেনি। তখন সে বলে যে ডলারকে কেউ দেখেনি, কিন্তু ডলার ছিল, ডলার পালিয়ে যায় আগে, তিনি পরে দৌড়িয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে তখন দেখা যায়। এবং সোহেল এই ক্ষেত্রে দাবি করেন যে তিনি এবং ডলার এই ঘটনা ঘটালেও তার যে স্ত্রী স্বপ্না সে কিন্তু নির্দোষ। এক্ষেত্রে আরেকটি বিষয় যদি আমি বলি, ডলার কিন্তু প্রথমে নিজেকে নির্দোষ দাবি করেছে। যখন আদালত তাকে জিজ্ঞেস করেছিল আপনি কি দোষী কিনা, সে বলেছিল যে আদালত আমি নির্দোষ এবং তিনি এই ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন। পরবর্তীতে কথার প্রেক্ষিতেই তিনি আবার বলেন যে তিনি একাই যে দোষী তা নয়, তার সাথে ডলারও ছিল। অর্থাৎ তিনি কিন্তু দ্বিমুখী বক্তব্য দেন এবং নিজের দোষের পাশাপাশি ডলারের যে দোষ তাও কিন্তু তিনি বলেন। যদিও ডলার সম্পর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন যে নিজেকে বাঁচাতে ডলার নামে চরিত্র সৃষ্টি করছেন তিনি। আসলে এই ঘটনায় ঘটিয়েছে যে সোহেল এবং তার স্ত্রী, তারা দুজনেই এই সময় ঘটনাস্থলে ছিল এবং তারাই এই ঘটনা ঘটিয়েছে। মাইনুল মারুফ, আরেকটা বিভ্রান্তি, আরেকটা শঙ্কা আসলে সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। অনেকে বলার চেষ্টা করছেন সোহেল রানা এবং তার স্ত্রী দুজনই হয়তো মাদকাসক্ত এবং সেই জায়গা থেকে বিভৎস হত্যাকাণ্ড তারা করেছে। কাজেই যদি সাজা হয় সেক্ষেত্রে তারা মাদকাসক্ত, এটা মাথায় রেখে সর্বোচ্চ শাস্তি কি হবে নাকি তাদেরকে শোধনাগারে পাঠানো হতে পারে, বা কি বলবেন?
আসলে এই সুযোগটা কিন্তু নেই আদালতে, কিন্তু তারা যে মাদকাসক্ত বা এই বিষয়গুলো কিন্তু আনা হয়নি, এই প্রসঙ্গ কিন্তু টানা হয়নি। পাশাপাশি যদি প্রসঙ্গ আসেও তারা যেই ঘটনা ঘটিয়েছে এমন নৃশংস ঘটনায় সেই সুযোগ কিন্তু আর থাকছে না। ইতোমধ্যে কিন্তু সাক্ষ্য গ্রহণ হয়ে গিয়েছে এবং রাষ্ট্রপক্ষ থেকে, সরকার থেকে কিন্তু আমরা বারবারই বলতে শুনেছি যে যত দ্রুত সম্ভব এই মামলার রায় যেন হয় এবং এই রায়ও যত দ্রুত সম্ভব কার্যকর ব্যাপারও কিন্তু উদ্যোগ নেওয়া হবে। আমরা কিন্তু সচরাচর বিভিন্ন মামলায় দেখেছি যে বিভিন্ন সময় যে রায় কিন্তু নিম্ন আদালতে হয়ে যায়, তারপর উচ্চ আদালতে গিয়ে একটি লম্বা জটের সৃষ্টি হয়, বছর পর বছর আটকে থাকে। কিন্তু এই মামলাটি সহ অন্যান্য এরকম আলোচিত যে সকল মামলাগুলো রয়েছে এই সাম্প্রতিক এই ঘটনা প্রবাহে, সেই সকল মামলারও যাতে দ্রুত রায় কার্যকর হয় সেই বিষয়টি কিন্তু মাথায় রেখে বিভিন্ন রকম উদ্যোগের কথা কিন্তু এখন পর্যন্ত শোনা যাচ্ছে। উচ্চ আদালতে হয়তো আলাদা একটি বেঞ্চ গঠন করে দেওয়া যেতে পারে, করা হতে পারে এইরকম যে সকল মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো যাতে দ্রুত সমাধান হয় এবং আসামিরা যাতে যে সাজা পান তা যেন কার্যকর শুরু হয় এবং যে ভুক্তভোগী পরিবার রয়েছে, যিনি ভুক্তভোগী তিনিও যেন ন্যায় বিচারের আওতায় আসতে পারেন, ন্যায় বিচারটা যেন পেতে পারেন যত দ্রুততা সম্ভব। কারণ মামলা জট নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেক আলোচনা হয় যে ন্যায় বিচারের ক্ষেত্রেও কিন্তু ন্যায় বিচার বারবার প্রশ্নবিদ্ধ হয় শুধু এই মামলা জটের কারণে। দীর্ঘদিন পেরিয়ে যায় কিন্তু মামলার বিচার যে প্রার্থীরা কিন্তু তাদের বিচার পান না। যদি রায় হয়ও তা কার্যকর হতে হতে কয়েক যুগ চলে যায় অথবা কয়েক বছরের পর বছর কেটে যায়। এক্ষেত্রে যে বিলম্বিত বিচার, এক্ষেত্রে কিন্তু ন্যায় বিচারের যে প্রত্যাশা সেটা ক্ষেত্রে কিন্তু অনেকটাই যে বিচার প্রার্থী বা ভুক্তভোগী সেও কিন্তু অনেকটা আশা হারিয়ে ফেলে। এই সমস্যাগুলো সমাধানে সরকার কিন্তু কার্যকরী উদ্যোগ নেবে বলে কিন্তু জানিয়েছে। এই ধরনের আলোচিত মামলা অনেকেই সাধুবাদ জানিয়েছেন যে খুব দ্রুত আসলে বিচার কাজটা এগিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে এবং একদিনে 16 জনের সাক্ষ্য নেওয়া গতকাল আমরা সেটা দেখেছি এবং আগামীকাল যুক্তিতর্কের দিন ধার্য করা হয়েছে। ছোট করে একটু বলবেন, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে আদালত বিট করেন, যদি আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন হয় সেক্ষেত্রে রায় ঘোষণা হওয়া এবং রায় কার্যকর হওয়া কেমন সময় লাগতে পারে, আসলে কোনো ধারণা পাওয়া যায় কিনা? আসলে আমরা যখন আজকেও আমরা আইনজীবীদের সাথে কথা বলেছি যে যুক্তিতর্ক যদি আগামীকাল হয় তা কিন্তু আগামীকাল শেষ হবে কিনা বা রায় কি হতে পারে, তখন আইনজীবীরা যে বিষয়গুলো আমাদেরকে বলেছেন যে যুক্তিতর্কের বিষয়টা তারা কালকের মধ্যেই শেষ করতে চান এবং কালকে শেষ করতে পারবেন বলে প্রত্যাশা করেছেন এবং শেষ করার পর রায়ের জন্য তারা প্রত্যাশা করছেন যদি যুক্তিতর্ক শেষ হয় হয়তো আগামী সপ্তাহেই এই মামলার রায় হয়ে যেতে পারে, অর্থাৎ অতি দ্রুত, অর্থাৎ আগামী রোববারও রায় হয়ে যেতে পারে। এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে আদালতের উপর, কত দ্রুত আদালত সময় দেন। অর্থাৎ রায় কিন্তু বিলম্বিত হবে না, রোববার আশা করতে পারেন বা আগামী সপ্তাহের যে কোনো দিনই কিন্তু রায় হয়ে যেতে পারে এবং এই রায় কার্যকরের পর এই মামলাটি কিন্তু যাবে উচ্চ আদালতে, মামলার নথি, রায়ের নথি, আর সেখানে যদি তাদের মৃত্যু পরোয়ানা হয় বা যে রায় সাজা কার্যকর হয় সে বিষয়ে কিন্তু উচ্চ আদালতে গিয়ে শুনানি হবে এবং শুনানির পর সেটা আপিল বিভাগে যাবে এবং সর্বশেষ আপিল বিভাগের রায়ের পরে কিন্তু মামলার তাদের যে সাজা রয়েছে তা কিন্তু কার্যকর হবে। অনেকগুলো ধাপ রয়েছে এখনো এবং আগামীকাল দিনটা খুব গুরুত্বপূর্ণ যেহেতু যুক্তিতর্ক উপস্থাপন করা হবে এবং যত দ্রুত আসলে সেটা শেষ করা যায়। অনেক ধন্যবাদ মাইনুল মারুফ, আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন কারওয়ান নিউজ সেন্টার থেকে আমাদের সঙ্গে বলছিলেন। ওদিকে শিরোনামে জানাচ্ছিলাম রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন আজ সন্ধ্যায় প্রকাশ করা হবে, এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি তথ্য জানান। এ সময় মন্ত্রী আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে দেশের প্রতিটি উপজেলায় একটি করে টিম গঠন করা হবে। 492টি উপজেলায় 50 শয্যার হাসপাতালকে 101 শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। সেখানে থাকবে বিশেষায়িত আইসিইউ সুবিধা। এছাড়া নারীদের জন্য 5টি আর শিশুদের জন্য 5টি বিশেষ হাসপাতাল নির্মাণ করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ফৌজদারি অপরাধ যেটা ক্রিমিনাল অফেন্স যেটা, সেটার জন্য একটা মামলা কিন্তু হয়েছে। একই ঘটনায় একের অধিক মামলা হতে পারে না। আমরা আমাদের মেডিকেল আইন অনুযায়ী আমাদের রিপোর্টের উপর নির্ভর করে যেটা চরম যেটাতে আমরা যেতে পারি আমরা সেটাতেই যাব। বাট ইট ইজ দ্য রিয়ালিটি যে 6টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে এবং রাজুকও যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজড ইন্টারনাল স্ট্রাকচার। সব কিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো বেনিফিট পাবে। প্রত্যেকটা সিটি কর্পোরেশনকে নন স্টপ আপনার স্প্রে করার জন্য লার্ভা এবং ফ্লাইং অ্যাডাল্ট মশাকে মারার জন্য কার্যক্রম অব্যাহত থাকবে। আরও উপরে যেটা যেখানে যেখানে লার্ভার জন্মস্থল সেখানে একটা ট্যাবলেট আছে জাপানিজ, সেই ট্যাবলেটটা ডাক্তারি মতে যতটুকু দূরত্বে দেওয়ার কথা ততটুকু দূরত্বে ছিটিয়ে দেওয়া হবে। এতে লার্ভার জন্ম হতে পারবে না, যেগুলি বিদ্যমান এই লার্ভাগুলো মরে যাবে। এই কার্যক্রমটা আমরা গ্রহণ করতে যাচ্ছি। আদ্দিন হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন নিয়ে আরও আপডেট পেতে চাই। স্বাস্থ্য দপ্তর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মেহেদী হাসান।
মেহেদী হাসান, বলা হচ্ছে সন্ধ্যায় সুনির্দিষ্টভাবে সময়টা জানা গেল কিনা, কটা নাগাদ আসলে সেই তদন্ত প্রতিবেদন প্রকাশ হতে পারে। একটা তো সরকারের পক্ষ থেকে এই তদন্ত টিম প্রতিবেদন প্রকাশ করবে, কিন্তু গণমাধ্যম কর্মীদের নজরে ঘটনার দিনই অনেক কিছু এসেছিল। পোস্ট যে ডেলিভারি ওয়ার্ড, সেখানে ব্যবস্থাপনা ত্রুটি, এসি লিকেজ সহ নানা কিছু। কি অব্যবস্থাপনা আপনাদের চোখে পড়েছে এবং প্রতিবেদন প্রকাশ হওয়ার পরবর্তী পরিস্থিতি আসলে কি হতে পারে? কারণ আদ্দিন হাসপাতালের যে স্টাফরা সাংবাদিকদের উপরে চড়াও হয়েছেন, তাতে পরিস্থিতি কোন দিকে যেতে পারে যদি সর্বোচ্চ সাজাটা হয়? তো একটা প্রতিবেদন প্রকাশ হতে পারে, যেটা আসলে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে যে আদ্দিন হাসপাতালে যে 6 নবজাতকের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর কারণ অনুসন্ধানে যে তদন্ত করেছে, সেই তদন্তের প্রতিবেদন হতে আজকে আমরা সন্ধ্যায় জানতে পারবো। তবে আমরা যতদূর জানতে পেরেছি যে স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয় যে এই তদন্তে যে বিষয়গুলি মাথায় রেখেছে, প্রাথমিকভাবে তদন্তে আমরা যতদূর জানতে পেরেছি যে তাদের প্রতিবেদনে উঠে এসছে যে এই যে কক্ষে যে পোস্ট অপারেটিভ কক্ষটি বলা হচ্ছে, যেখানে যে 6 শিশু ছিল, সেটা আসলে প্রকৃতপক্ষে পোস্ট অপারেটিভ যে একটি রুমের যে বৈশিষ্ট্য থাকার কথা, সেটি কিন্তু ছিল না। সেখানে ভেন্টিলেশনেরও বিকল্প ব্যবস্থা ছিল না। এবং সেখানে আরেকটা বিষয় তারা সামনে এনেছে যে ঘটনার দিন রাত 2টো থেকে রাত 4টা পর্যন্ত 2 ঘন্টা এসি বন্ধ ছিল কোনো এক মায়ের অনুরোধে। সে বিষয়টিও তারা সামনে এনেছে এবং এই সব বিষয় মাথায় রেখেই কিন্তু আসলে তদন্ত প্রতিবেদন দেয়া হয়েছে এবং এগুলো হয়তো আজকে আমরা সন্ধ্যায় আরও বিস্তারিতভাবে জানতে পারবো। এছাড়াও আমরা যতদূর জেনেছি যে আদ্দিন হাসপাতালেরও 5 জন মিলে একটি তদন্ত কমিটি গঠন করে সেখানেও একটা তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয় দিয়েছে, সেটা কিন্তু আমরা এখনও জানতে পারিনি। তবে এই আজকে হয়তো সন্ধ্যার পর জানতে পারবো যে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় এই হাসপাতালে যে এই 6 নবজাতকের মৃত্যু সহ সাংবাদিকদের উপর যে হামলা এবং অন্যান্য যে অনিয়ম এই হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেগুলো আসলে সব কিছু পর্যালোচনা করে কি শাস্তি দেয় হয়তো আমরা আজকে সন্ধ্যায় হয়তো একটা জানতে পাবো বা একটা দিক নির্দেশনা পাবো। রাকিব, অনেক ধন্যবাদ। মেহেদী হাসান, নিশ্চয়ই তখন আপনার মাধ্যমে আরও আপডেট আমরা পেতে থাকবো। সহকর্মী মেহেদী হাসান যুক্ত হয়েছিলেন, স্বাস্থ্য দপ্তর থেকে বলছিলেন। সমন্বয় জানাচ্ছিলাম, ঋণের উপর নির্ভরশীলতা কমিয়ে দেশকে বিনিয়োগ বান্ধব করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক শেষে তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেই আগামী অর্থ বছরে বাজেট দেয়া হচ্ছে। অর্থনীতির ভঙ্গুর হলেও বাজেটে শুরুটা ভালো হবে বলে প্রত্যাশা জানান মন্ত্রী। ঋণের বোঝা, অর্থনীতি, দারিদ্রতা বেড়েছে, বিনিয়োগ কমেছে, সব দিক থেকে অর্থনীতির অবস্থা খুবই খারাপ। তো তারপরেও এই অবস্থার মধ্যে আমরা এসেছি, দায়িত্ব নিয়েছি সব। এরপরও বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে বাজেট দেওয়ার চেষ্টা করেছি আমরা, কারণ বাজেটের এই অর্থনীতিতে সকলের অংশগ্রহণ আমরা যাতে নিশ্চিত করতে পারি এবং অর্থনীতির সুফল যাতে প্রত্যেকটি নাগরিকের কাছে যায়, সেগুলো মাথায় রেখে বাজেট করার চেষ্টা করেছি আমরা। এবং আশা করি এটা একটা ভালো বিগিনিং, কারণ আমরা তো খুব একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আছি এখন, সেই অর্থ যেটা পেয়েছি আমরা বিগত সরকারগুলো থেকে। তো আশা করি এটা একটা ভালো শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বড় ব্যবসা ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানির প্রতিনিধি দল। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের সাক্ষাৎ হয়। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রী উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। মিৎসুই প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো, এশিয়া প্যাসিফিক বিজনেস ইউনিটের চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা, মিৎসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারম্যান কেনিনচিরো কাওয়ামাতো এবং ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান। সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার সময় 2 বাংলাদেশিকে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জয়পুরহাটে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গিয়ে বিজিবির বাধায় পিছিয়ে গেছে বিএসএফ। এছাড়া বেনাপোল সীমান্ত দিয়ে বিএসএফ কয়েকজনকে পুশব্যাক করার উদ্যোগ নিলেও তা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। ওদিকে বান্দরবনের মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের মৃত্যুর পর জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। আমাদের সহকর্মীদের পাঠ্য তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সাতক্ষীরা কালীগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় 2 বাংলাদেশিকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল হোসেন জানান, মঙ্গলবার রাত 2টা থেকে 2:30টার মধ্যে বসন্তপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিল 2 বাংলাদেশি। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। দীর্ঘদিন অবৈধভাবে ভারতে থাকার পর তারা বাংলাদেশে প্রবেশ করছিল। তাদের একজনের নাম শাহিন, অন্যজনের নাম মহিউদ্দিন। তাদের বাড়ি কালীগঞ্জের মধুরেশপুর ইউনিয়নে। কারোর সাথে না বলে ওর দালালের সাথে চুক্তি করে ও পার হতে গিয়েছিল। পারে রাত তখন 3টা-4টার সময় ফোন আসে ওর ফোন থেকে যে বর্ডারে বিএসএফের হাতে গুলি খেয়েছে। ঈদের পরের দিন উনি যখন ট্রেনে এসে কলকাতাতে পৌঁছানোর পরে উনি বিভিন্নভাবে চেষ্টা করতেছিলেন দেশে আসার জন্য, কিন্তু 4 দিনের মধ্যে উনি দেশে আসার কোনোভাবে আসতে পারতেছিলেন না। বিভিন্ন মারফত বা দালালের মাধ্যমে উনি আগামীকাল বা গতকাল উনি রাত্রে আসার জন্য চেষ্টা করতেছিলেন এবং আমাদের কাছে ফোনও দিয়েছিলেন যে আমি আজকে রাত্রেই রওনা দেব। ভোরের পর থেকে ওনাকে আর কোনো খোঁজ পাচ্ছিলাম না আমরা। বেনাপোল সীমান্তে সোমবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 10 নারী, পুরুষ ও শিশুকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তের ভারতীয় অংশের জয়ন্তপুর শূন্যরেখায় ঠেলে পাঠায়। তাদের খোলা আকাশের নিচে দেখা গেলেও বুধবার সকাল থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে মঙ্গলবার গভীর রাত থেকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের 281 নম্বর পিলারের 47 ও 48 সাব পিলারের কাছে শূন্য রেখার কাছেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ সদস্যরা। এলাকার লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত বিজিবিকে খবর দেয়। বিজিবি ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনা বাড়ে। বাংলাদেশের হাত দিয়ে বেড়া দিচ্ছে, তাতে সীমান্তে আমাদের চলাফেরা খুব সমস্যা। আমরা যদি জমিতে যাই তো আমাদের ওরা গুলিও করতে পারে। আমরা সীমান্তবর্তী এলাকার জনগণ আমরা কখনোই কোনো জ্ঞানজাম চাই না। আজকে যেটা হচ্ছে সব সময় আমরা আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে আমাদেরকে। এছাড়া মাইন বিস্ফোরণে শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে বান্দরবনের নাইখংছড়ি ঘুমধুম সীমান্তে। 34 বিজিবির অধিনায়ক জানান, ওই এলাকায় সতর্কতা জারি করেছে বিজিবি। হাসান আহমেদ, 71। দেশ জুড়ে চলমান তাপপ্রবাহে জনজীবন যখন অতিষ্ঠ, তখন আবহাওয়া অধিদপ্তর জানালো এর পেছনে প্রভাব ফেলছে এল নিনো। প্রশান্ত মহাসাগরের অস্বাভাবিক উষ্ণতা থেকে সৃষ্ট এই জলবায়ুগত ঘটনা বছরের শেষ পর্যন্ত সক্রিয় থাকতে পারে। ফলে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত, কয়েকটি তাপপ্রবাহ এবং তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বাকিরা জানাচ্ছেন সবুজ মাহমুদ। দেশে সক্রিয় হয়েছে এল নিনো। প্রশান্ত মহাসাগরে পানির উপরিভাগের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় জলবায়ুগত এই ঘটনা বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় প্রভাব ফেলে। এর ফলে কোথাও অতিবৃষ্টি, কোথাও খরা, আবার কোথাও তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যায়। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বেড়েছে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে 38.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ। গরম বেশি, রোদও বেশি, দুটাই বেশি। কালকের চেয়ে ডবল, কামাই কম, পরিশ্রম বেশি। এই যে গরম যে তাপমাত্রা পড়ছে তাতে দেখা যায় যে আপনার ঘন্টায় মাথায় পানি তৃপ্তি পায়, অনেক গলা শুকিয়ে যায়। তাপমাত্রা অনেক বেশি তো মানুষ ক্লান্ত হয়ে যাইতেছে, এই জন্য আখের শরবতটা অনেক উপকারী, খাইতেছে সবাই। আবহাওয়া অধিদপ্তর বলছে এবছর জুনের শুরু থেকেই বাংলাদেশ সহ এই অঞ্চলে এল নিনো সক্রিয় হয়েছে, যা ডিসেম্বর পর্যন্ত স্থায়ী হতে পারে। এরই মধ্যে এল নিনো শক্তিশালী অবস্থায় রয়েছে। জুন থেকে একদম ডিসেম্বর পর্যন্ত এই শক্তিশালী দশা সে ধরে রাখবে। এল নিনো কিন্তু গ্লোবাল ওয়ার্মিংকে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ যে বছরগুলোতে এল নিনো সক্রিয় বা শক্তিশালী অবস্থায় থাকে সেই বছর পৃথিবীতে একটু গরম বেশি পড়ে। জুনে 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপমাত্রা বয়ে যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। যে রেঞ্জকে অতিক্রম করে এখন কিন্তু 36 থেকে 38.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাংলাদেশের তাপমাত্রা বিরাজমান, অর্থাৎ স্বাভাবিক অপেক্ষা ইতিমধ্যে তাপমাত্রা 1 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বেশি আছে সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে, এবং রাতের তাপমাত্রার ক্ষেত্রে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বেশি আছে স্বাভাবিক অপেক্ষা। 2024 সালে এল নিনোর প্রভাবে দেশে তাপমাত্রা উঠেছিল প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস। এবারও এই ধরনের পরিস্থিতির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা। 35 দিন তাপপ্রবাহ বয়ে গেছে বাংলাদেশে। তবে এই সময় একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণও হতে পারে। সবুজ মাহমুদ, 71, ঢাকা।
এদিকে টানা কয়েকদিনে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ সারা দেশের জনজীবন। শ্রমজীবী মানুষরা বলছেন একটু কাজ করেই তারা পরিশ্রান্ত হচ্ছেন। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বেশিরভাগ এলাকায় তাপমাত্রা ওঠানামা করছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এর মধ্যে বিদ্যুতের লোডশেডিং হওয়ায় দুর্ভোগ আরও বাড়ছে। সহকর্মীদের তথ্য এবং ছবিতে বিস্তারিত। টানা 5 দিনের তাপপ্রবাহে বিপর্যস্ত জামালপুর। সকাল থেকে রাত পর্যন্ত অসহনীয় গরম, চরম বেকায়দায় পড়েছে খেটে খাওয়া মানুষ। এদিকে এই গরমের মধ্যেই রাত দিন বিদ্যুতের লোডশেডিং দুর্ভোগ বাড়াচ্ছে প্রতিনিয়ত। গরম ভাই আমি কামলা পাওয়া যায় না, নিজে কাম করতে নাগে লাঞ্চ নাগে নিজে খাওয়া নাগবো, তো শুনে তো অসুস্থ হয়। কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ চলছে। গরম ও ভ্যাপসা আবহাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কুড়িগ্রাম ও তার আশপাশের এলাকায় গত 5 দিনে তাপমাত্রা 35.5 থেকে 36.8 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। বুধবারও তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গরম মানুষ অসুস্থ হইতেছে, বাচ্চা অসুস্থ হইতেছে। মানুষ কাজ কাম করবে গেলেও তো ঘামি ছাড়া বেড়া, কাজ করবে কি হবে? বর্তমান গরমের কারণে মানুষ বাইরে বের করতে পারতেছে না, বিশেষ করে কষ্ট হচ্ছে যারা ওই যে রিক্সা চালাচ্ছে। চুয়াডাঙ্গায় গত 1 সপ্তাহ থেকে তাপপ্রবাহ বেড়েছে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 36.0 ডিগ্রি সেলসিয়াস। এত রোদের তেজ যে মানুষ সহ্য করতে পারছে না, মানুষের খুব অসুবিধা হচ্ছে, কঠিন ব্যাধি হয়ে যাচ্ছে। প্রচণ্ড রোদ, গরম সহ্য করা যাচ্ছে না, তাপ সহ্য করা যাচ্ছে না, জানের ভিতরে অস্থির, পানি খাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। যশোরে চলতি সপ্তাহ জুড়ে তাপমাত্রা 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। প্রচন্ড গরম, তো এই মুহূর্তে যদি একটু স্বস্তির বৃষ্টি দিত সৃষ্টিকর্তা, তাহলে মনে একটু শান্তি লাগতো। গরমে একদিন খুব ভয়াবহ অবস্থা, এই বাইরে তো হাঁটা যাচ্ছে না, জাস্ট একটু বসে একটু শরবত খাচ্ছি। এই পরিমাণ গরম, এই পরিমাণ হচ্ছে তাপ, আসলে মানে ঢাকায় থেকে আসলে উপলব্ধি করা যায় না। পিন্টু হাজং, 71। কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ চলছে, যেমনটা আমরা প্রতিবেদনে দেখছিলাম। কুড়িগ্রামের আপডেট নিতে চাই, যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী রাজু মোস্তাফিজ। কুড়িগ্রামের আজকের তাপমাত্রা কত একটু বলবেন? গরমে জনজীবনে কি চিত্র দেখছেন? আবহাওয়া অফিস স্থানীয় পর্যায়ে যারা আছে তারা আসলে কি বলছেন এখন পর্যন্ত? ধন্যবাদ রাকিব আপনাকে। আসলে কুড়িগ্রামের যে অবস্থাটি, এটি এখন মৃদু তাপপ্রবাহ চলছে কুড়িগ্রাম সহ এই উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায়। এই মুহূর্তে আমি কুড়িগ্রাম শহরের মাঝেই আছি এবং এখানে এখন যে অবস্থাটা, শহর প্রায় শূন্য এবং এই যে তাপমাত্রা সবচেয়ে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষরা। তারা বলছে যে সকালে তারা কাজের জন্য বের হলেও এই যে তাপমাত্রা, তারা রাস্তায় থাকতে পারছে না, কিছুক্ষণের মধ্যে তারা আশ্রয় নিতে চলে যাচ্ছে। আরেকটি জিনিস আপনাকে বলে রাখি যে আসলে এই যে তাপমাত্রার কারণে মানুষজন অসুস্থ হয়ে পড়ছে, তবে তারা বলছে যে এই কয়েকদিনে এখানে 35 ডিগ্রি থেকে প্রায় 36.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করছে। তবে স্থানীয় আবহাওয়া অফিস বলছে যে এই তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। তবে তিনি আশার আলো বলছেন যে প্রায় 3 থেকে 4 দিনের মধ্যেই তাপমাত্রা কিছুটা কমবে এবং মানুষের দুর্ভোগও এখানে কিছুটা কম হতে পারে বলে তিনি আমাকে জানিয়েছেন। স্থানীয় ডাক্তার অজয় কুমার রায় আমাকে বলেছেন যে এই যে তাপপ্রবাহ চলছে, এই তাপপ্রবাহের কারণে বিভিন্ন মানুষ অসুস্থ হয়ে পড়ছে এবং তারা এই অসুস্থ হওয়ার জন্য তারা বলছে যে এই সময় মানুষ, শ্রমজীবী মানুষ সহ সকল মানুষ যদি একটু পানি বেশি করে পান করে এবং সাথে তারা যদি কারো বমি ভাব হয় অথবা মাথা ঘোরা হয়, তারা যেন হাসপাতালে যায় এবং এই সময় যেন তরল খাবার খায়। মানুষের পাশাপাশি গবাদি পশুগুলো চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন যে যাদের ঘরে গরু আছে তারা যেন গরুগুলোকে দিনে 2 থেকে 3 বার গোসল করায় এবং তাদেরকে যেন পানি বেশি করে খাওয়ায়। এই একটা সংকটের মধ্যে পড়েছে এই অঞ্চলের মানুষ। কারণ কুড়িগ্রাম সেই সংকটের চিত্রগুলো দেখছিলাম এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আসলে চিকিৎসকদের পক্ষ থেকে এসেছে, যেমনটা আপনি বলছিলেন। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে আপনার সঙ্গে। রাজু মোস্তাফিজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কুড়িগ্রাম থেকে, সেখানকার মৃদু তাপপ্রবাহ যেটা চলছে সেই আপডেট জানাচ্ছিলেন। এদিকে ঈদের ছুটি কাটিয়ে এখনও রাজধানীতে ফিরছে কর্মজীবী সহ সর্বস্তরের মানুষ। ফিরতি পথে সড়ক, রেল আর নৌপথে খুব একটা ভোগান্তিতে পড়ছেন না কেউ। ঈদ যাত্রার তুলনায় ফেরার পথে স্বস্তির কথা জানিয়েছেন বেশিরভাগ যাত্রী। বিভিন্ন জায়গা থেকে সময় মতো কমলাপুর স্টেশনে আসছে প্রায় সকল ট্রেন, যদিও কিছু লঞ্চ নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছানোর অভিযোগ করেছেন যাত্রীরা। বিস্তারিত সিফাত ফারুকের প্রতিবেদনে।
ঈদুল আজহার সরকারি ছুটি শেষ হয়েছে দুদিন আগেই, আবারও কর্মমুখর হচ্ছে রাজধানী। তবে এখনও ঢাকামুখী মানুষের ভিড় কমলাপুর রেলওয়ে স্টেশনে। পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে রাজধানীতে আসছেন কর্মজীবী সহ সর্বস্তরের মানুষ। ঈদযাত্রায় নানা ভোগান্তি হলেও ফিরতি পথে স্বস্তির কথা জানালেন বেশিরভাগ যাত্রী। ঈদ খুব ভালো কাটছে। ঈদের মধ্যে আমরা ভোগান্তি করে যাব, এটা আমাদের সংস্কৃতি, ঈদ সংস্কৃতি বলা যায়। টিকিট নিয়ে কোনো ঝামেলা হয়েছে, এক টিকিট আমার টিকিট দিছে আর এই টিকিট আবার আরেকজনের কাছে বেচছে। টিকিট কাটতে পারি নাই, বেলাকের টিকিটগুলো বিক্রি করে এগুলো আমরা পাই না, পাইলেও আজকে যাই পাইছি, এক টিকিট 6 জনের কাছে বিক্রি করছি। মোটামুটি ডিউ টাইমে ট্রেন আসছে, আমাদের মেতিয়ান্দা থেকে আসছি, নরসিংদীর মেতিয়ান্দা 9টায় ছেড়ে দিছে। নৌপথেও ঢাকামুখী মানুষের চাপ রয়েছে। এদিন সকাল থেকেই দক্ষিণাঞ্চল থেকে ঢাকামুখী যাত্রী বোঝাই লঞ্চ আসতে থাকে সদরঘাট টার্মিনালে। লঞ্চে অতিরিক্ত ভিড় কিংবা নদীপথে বড় কোনো বিড়ম্বনায় পড়েনি কেউ। ঘাট কিংবা লঞ্চে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও নেই কারো। আজকে আমার অফিস খোলা, এজন্য আমি আসছি, আজকে ডিউটি করব। পরিবারের সাথে বেড়াইতে গেছি, ভার্সিটি খুলছে তাই আসা। আজকে ছুটি শেষ, চাকরিতে জয়েন করতে হবে এর জন্য। একই চিত্র দেখা যায় বাসেও। দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস এসে থামছে রাজধানীর টার্মিনালগুলোতে। বাসায় ফেরার আগেই অনেকেই যাচ্ছেন নিজ নিজ কর্মস্থলে। ছুটি কাটিয়ে রাজধানীতে মানুষের ফিরতি স্রোত চলতি সপ্তাহ জুড়ে থাকতে পারে। এর মাঝেই স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে ঢাকা। সিফাত ফারুকি, ৭১, ঢাকা। কক্সবাজারের চকরিয়ায় 4 দিন ধরে নিখোঁজ 4 স্কুল ছাত্র। পরিবারের দাবি তাদের কাছে থেকে অজ্ঞাত স্থান থেকে মুক্তিপণ চাওয়া হচ্ছে। চকরিয়া থানার ওসি জানিয়েছেন মানব পাচারকারীদের চক্রে পড়তে পারে ওই 4 শিক্ষার্থী, আর তাদের অবস্থান জানার চেষ্টা করছে পুলিশ। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে বিস্তারিত। আদরের সন্তান 4 দিন থেকে নিখোঁজ। নানা জায়গায় ঘুরে সন্ধান না পাওয়ায় দিশেহারা তাদের মা বাবা। নিখোঁজ 4 জন হলো দক্ষিণ সুরাজপুর গ্রামের কিশোর সামিম, মাহিম, সোহাগ ও শহীদ। তারা সবাই চকরিয়ার কাকারা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী। নিখোঁজদের পরিবারের দাবি, গত 31 মে নানা বাহানায় ঘর থেকে তারা বের হয়েছিল। পরে একটি কালো গাড়ি তাদের তুলে নিয়ে যায়। আর বাচ্চা আর বেলা অনেকে না যায়, বাচ্চা যাই কেন দাঁড়ালে কয়, কেন 3 লাখ কয় দালালু নেই। এর দূরে মাইজা খবর গান জানি দিন, খবর না জানিতে বাদে মোবাইলে এর জন আর ফোন দিয়ে ফোন উনার মোবাইলে মাইজে দালাল ফোন করে দেয়। এখন মোবাইলে মুক্তিপণের টাকা দাবি করা হচ্ছে। মুক্তিপণ দাবি করে ফোন বন্ধ করে দেয় চক্রটি। তারা কখনো মহেশখালী, কখনো টেকনাফের পাহাড়ের ঠিকানা দিচ্ছে। কতন বলে টেকনাফ পাহাড়ে আছে, কতন বলে কুদুপালাং আছে, মানে এভেলেবেল 4-5টা জায়গার নাম বলে, 4-5টা জায়গার নাম বলে। আর যে 4-5টা নম্বর থেকে কল দেয়, বলে যে মানে এত টাকা লাগবে, মানে এক একটা সিম পাল্টাই ফেলে, সাথে সাথে মানে যেটা কল দেয় এটার সাথে ব্যাক করে মোবাইল বন্ধ করে ফেলে। এর মধ্যে অপহরণকারীদের মুক্তিপণ চাওয়ার অডিও ৭১-এর হাতে এসেছে। সেখানে তারা টাকা পাঠানোর জন্য ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও দিয়েছে। 4 কিশোরের নিখোঁজের খবরে শঙ্কিত এলাকার মানুষ। এই বাইরে যাওয়ার জন্য টাকা পয়সা দেখায়, মানে নাস্তা পানি সবসময় গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, তারপর ওদেরকে সবাইকে তুলে নিয়ে যায় ওইরকম আর কি। আজকে একটা করে ওরা পার পেয়ে গেলে ভবিষ্যতে আরো করবে, আরো করবে, আরো করবে, এরকম হয়ে গেলে এখানে এলাকাটা জনশূন্য হয়ে যাবে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, 4 শিক্ষার্থী মানব পাচারকারী চক্রের ফাঁদে পড়েছেন। তাদের অবস্থান জানার চেষ্টা চলছে। তার মাধ্যমে নাকি তারা বিদেশ, মালয়েশিয়া যাচ্ছে, এখন তাদের খোঁজ পাচ্ছে না। এটা নিয়ে তারা ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে, এটা সূত্র ধরে কেউ একজন ফোন করছে যে টাকা পয়সা চাচ্ছে। আমরা এটা তদন্ত করতেছি। আমরা শুনছি যে যার মাধ্যমে ওরা গেছে ওরা নাকি। এদিকে চকরিয়া থানায় করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে ইমোতে তাদের উন্নত জীবনের লোভ দেখাচ্ছিল মালয়েশিয়া প্রবাসী ইশাক। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।